১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পাকিস্তানের বৈষম্যের ইতিহাস, কেন স্বাধীন হলো বাংলাদেশ? আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হলে মাত্র ২৪ বছরের মাথায় ১৯৭১ সালে স্বাধীন হয়ে যায় বাংলাদেশ। প্রশ্ন হলো, কেন এই বিচ্ছেদ? কী ধরনের বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব পাকিস্তান? আজ আমরা তথ্য প্রমাণ সহ এই ইতিহাস জানার চেষ্টা করব। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি, প্রায় ৫৬ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ জাতীয় পরিষদের ৩০০ আসনের মধ্যে ১৬০টির বেশি আসন পেয়ে যায়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা ছিল পূর্ব পাকিস্তানের হাতে, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তৎকালীন শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। সূত্র: পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ১৯৭০ সালের ফলাফল গণতন্ত্র ভেঙে পড়ে ক্ষোভ বাড়তে থাকে পূর্ব পাকিস্তানে। অর্থনৈতিক বৈষম্য: পূর্ব পাকিস্তান ছিল বৈদেশিক মুদ্রার প্রধান উৎস, বিশেষ করে পাট রপ্তানির মাধ্যমে। মানে আমাদের যে বাংলাদেশ রপ্তানি আয়ে আমরা যে রপ্তানি আয় হতো সেটা আমাদের এখান থেকে বেশি হতো। বিশ্বব্যাংকের তথ্য ১৯৭০ সালের রিপোর্টে পাকিস্তান রপ্তানি আয় প্রায় ৬০-৭০% আসতো পূর্ব পাকিস্তান থেকে। আপনি বুঝতে পারছেন, ৬০-৭০% রপ্তানি আয় পুরা পাকিস্তানের রপ্তানি আয় আসতো এই পূর্ব পাকিস্তান থেকে, মানে বাংলাদেশ থেকে। কিন্তু উন্নয়ন ব্যয় বড় অংশ যেত পশ্চিম পাকিস্তানে। অর্থনীতি বিভেদ গবেষণা: ১৯৬০-এর দশকে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানের চেয়ে প্রায় ৩০-৪০% বেশি ছিল। আমরা ইনকাম করতাম বেশি, কিন্তু তাদের পশ্চিম পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় আমাদের থেকে বেশি ছিল, কিন্তু আমাদের কম ছিল। সূত্র: ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট ১৯৭০ সালে পাকিস্তানের ইকোনমিক সার্ভে ফলাফল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বঞ্চিত থাকে। মানে আমাদেরকে বঞ্চিত করা হয়, এই রিপোর্টের মাধ্যমে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট ১৯৭০ সালের রিপোর্টে। তারপর শিল্প অবকাঠামো বৈষম্য: ১৯৬০-এর দশকে বড় শিল্প প্রতিষ্ঠানের প্রায় ৮০% ছিল পশ্চিম পাকিস্তানে। মানে বড় বড় যত অবকাঠামো নির্মাণ হতো, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব কিছু বেশিরভাগই হতো পশ্চিম পাকিস্তানে, প্রায় ৮০%। আর পূর্ব পাকিস্তানে মাত্র ছিল ২০%। এর মতো এটা চরম লেভেলের বৈষম্য করা হয়েছে আমাদের সঙ্গে। সূত্র: পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশনের রিপোর্ট পিআইডিসি পিআইডিসি এই রিপোর্টটি করেছিল। মানে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছিল ৮০-২০%, তারা নিত ৮০%, আমরা পেতাম ২০% মাত্র। রেল, বন্দর, বিদ্যুৎ সবখানেই একই চিত্র। ফলাফল: কর্মসংস্থান কমে যায় পূর্ব পাকিস্তানে। মানে আমাদের এই 20% দেওয়ার কারণে আমাদের জনসংখ্যা ছিল বেশি, কিন্তু আমাদের কর্মসংস্থান কমে যায়, তাদের কর্মসংস্থান বেড়ে যায়। এই বৈষম্যের কারণে মানুষের ভিতরে ক্ষোভ বাড়তে থাকে। সামরিক বৈষম্য: ১৯৬৫ সালের আগে পাকিস্তান সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের সদস্য ছিল প্রায় 5% এরকম। ১০০%-এর ভিতরে 5% দেওয়া হতো পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য। আপনি ভাবতে পারেন, একটি সুসজ্জিত সেনাবাহিনীতে একই দেশ, কিন্তু তাদের ৯৫%, আর আমাদের এখান থেকে নেওয়া হতো মাত্র 5%। এই ধরনের চরম লেভেলের বৈষম্যের কারণে আমরা বাধ্য হয়েছি আলাদা হয়ে যেতে। সূত্র হচ্ছে পাকিস্তান ডিফেন্স রিভিউ ১৯৬৫ সাল। এই পাকিস্তান ডিফেন্স রিভিউ যে দিয়েছে, তাদের এই সূত্রের মাধ্যমে তাদের এই রিপোর্টে বলা হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল পশ্চিম পাকিস্তানে। ফলাফল: নিরাপত্তা ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়।
মানে সামরিক ঘাঁটি মানে মেইন ঘাঁটি ছিল পশ্চিম পাকিস্তানে, আর আমাদের এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। ভাষা সংস্কৃতি বৈষম্য 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন। 21শে ফেব্রুয়ারি 1952 সাল ঢাকায় ছাত্রদের উপর গুলি চালানো হয়। সূত্র হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাচিভ, বাংলা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাচিভ মানে আমরা ভাষা আন্দোলন করেছি, তার জন্য আমাদের উপরে গুলি চালানো হয় এবং ফলাফল বাঙালি জাতীয়বাদ শক্তিশালী হয়, মানে আমাদের বাংলা ভাষা শক্তিশালী হয় এবং আমরা যে বাঙালি সেই জাতীয়তাবাদ শক্তিশালী অবস্থান নেয়। 1970 সালের ঘূর্ণিঝড় অবহেলা 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের লক্ষাধিক মানুষ মারা যায় পূর্ব পাকিস্তানে। মানে আপনারা হয়তো জানেন আমাদের পূর্ব পাকিস্তান হচ্ছে একটি নদীমাতৃক অঞ্চল। আপনি যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখেন, নদী নালা বিভিন্ন জায়গায় শুধু এই ধরনের অবস্থা, মানে বিভিন্ন জায়গায় হাল, নদী, আম, সাগর, এইরকম একটি অবস্থা আমাদের দেশ। তখন আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গবেষণায় বলা হয় কেন্দ্রীয় সরকার ত্রাণ কার্যক্রম ছিল দৃঢ় ও অপর্যাপ্ত। মানে আমাদের 1 লক্ষ মানুষ মরে গেল, কিন্তু তারা উদ্ধার কার্যক্রম মানে যেটা রেস্কিউ টিম বলা হয়, সেই রেস্কিউ টিম মানে তাদের কার্যক্রম একবারে ধীরগতিতে ছিল এবং যে ত্রাণ দেওয়া হতো সেটা ছিল অপর্যাপ্ত। মানে কোনো মানুষ না খেয়ে মারা গেছে বলতে গেলে। ফলাফল জনগণের ক্ষোভ চরমে পৌঁছাতে থাকে। বন্ধুরা, রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য, সামরিক ও সাংস্কৃতিক অবহেলা সব মিলিয়ে বাঙালি জাতির মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। এই ধারাবাহিকতায় শুরু হয় মহান মুক্তিযুদ্ধ এবং জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ যারা এখন আছে আমাদের ইতিহাসকে পরিবর্তন করতে চায়, মানে আমাদের ইতিহাসকে ভেঙে দিতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান হয়ে যান। যারা ইতিহাস বিকৃত করতে আসবেন তাদের অস্তিত্ব টিকে থাকবে না এই বাংলাতে। এটা মনে রাখবেন। অনেক রক্তের বিনিময় এই দেশ পেয়েছি। এই দেশের কিছু হলে তোমাদেরকে আমরাও ছাড়ব না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।